সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমি ডক্টর ওমর ফারুক। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে স্ক্যাবিস, যেটাকে আমরা সহজ বাংলায় খাজলানি বা চুলকানি বা খাজলি নামে বেশি পরিচিত আমাদের কাছে। স্ক্যাবিসটা কি দিয়ে হয়? স্ক্যাবিসটা যে জিনিস দিয়ে হয় সেটা হচ্ছে সার্কোপটিস স্ক্যাবিস হুমিনিস নামক জীবাণু বা পরজীবী দিয়ে হয়। তো এই স্ক্যাবিসটা কি? এটা অনেক বেশি সংক্রামক। স্ক্যাবিসটা কাদের বেশি হয়? যেখানে অনেক বেশি লোক একসাথে থাকে সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে স্ক্যাবিসটা হয়। এক্ষেত্রে আমরা বলতে পারি এতিমখানা, মাদ্রাসা, মেস, হোস্টেল এবং স্পোর্ট পার্সন, যারা অনেক লোক একসাথে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু স্ক্যাবিসটা সংক্রামিত হয়। এখন আমাদের মনে একটা প্রশ্ন আসে যে অনেক লোক একসাথে থাকলে কেন স্ক্যাবিস হবে? সাধারণত স্ক্যাবিসের যে জীবাণুটা আছে সেটা 6 মাস পর্যন্ত যে কোনো শরীরে বেঁচে থাকতে পারে। এমনকি কোন শরীর ছাড়াও এই জীবাণুটা 7 দিন পর্যন্ত কাপড় চোপড় বা অন্যান্য জিনিসে বেঁচে থাকতে পারে। তাহলে এই ক্ষেত্রে যেটা হয়, অনেক লোক যখন একসাথে থাকে, স্বভাবত আমরা যেটাতে অভ্যস্ত, একজনের কাপড় আরেকজন ইউজ করি বা একজনের ব্যবহার্য জিনিসপত্র আরেকজন ধরি। তো সেক্ষেত্রে কি হয়, এই স্ক্যাবিসে পরজীবীটা সহজে একজন থেকে আরেকজনের ভিতর চলে যায়। এবং মজার বিষয় যেটা, আমরা যখন একজনের সাথে আরেকজন হ্যান্ডশেক করি সেক্ষেত্রেও কিন্তু স্ক্যাবিসের জীবাণুটা চলে যেতে পারে। তাহলে এ থেকে বোঝা যায় যে যেখানে অনেক বেশি লোক একসাথে থাকে সেই ক্ষেত্রে সহজে স্ক্যাবিসের জীবাণুটা একজন থেকে আরেকজনের ছড়ায় যায়, যার কারণে স্ক্যাবিসটা অনেক বেশি সংক্রামক। তাহলে আমরা স্ক্যাবিসটা কিভাবে নির্ণয় করি? এখানে একটা আশার বিষয় যেটা, এই স্ক্যাবিস রোগটা নির্ণয় করার জন্য সাধারণত কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় না। ডাক্তাররা ক্লিনিক্যালি এটাকে ডায়াগনোসিস করে থাকেন। ক্লিনিক্যালি ডায়াগনোসিস মানে কি? ডাক্তাররা তাদের রোগী দেখার অভিজ্ঞতা, তাদের পড়াশোনা, এই সব কিছুকে কোরিলেট করে তারা এই রোগটাকে সহজে নির্ণয় করতে পারে। এর জন্য যে পরীক্ষাগুলো আছে সেগুলো সাধারণত অনেক দামি পরীক্ষা হয়। আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে ডাক্তাররা সাধারণত এই পরীক্ষাগুলো সাধারণত দেন না। ওনারা ক্লিনিক্যালি দেখে বুঝতে পারেন যে এটা স্ক্যাবিস কিনা। স্ক্যাবিস এর যে রোগীরা সাধারণত ডাক্তারদের কাছে যে সমস্ত লক্ষণ নিয়ে আসে, সেটার প্রথমটা হচ্ছে তাদের চুলকানি হয়। এই চুলকানি অন্যান্য চর্ম যে সমস্ত রোগ আছে তাদের থেকে একটু আলাদা হয়। এই রোগে চুলকানির একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এই চুলকানিটা সাধারণত রাত্রবেলায় হয় এবং শরীরে যে সমস্ত জায়গায় ভাঁজ আছে ওই সমস্ত জায়গায় চুলকানি হয়। যেমন এই যে আমাদের হাতের যে আঙ্গুলের যে ভাঁজ আছে এখানে চুলকানি হবে। আমরা যে ঘড়ি পরি এই যে জায়গাটা, এই জায়গায় চুলকানি হবে। নাভির চতুর্দিকে চুলকানি হবে। মহিলাদের ক্ষেত্রে তাদের ব্রেস্ট বা স্তন যেটা আছে সেটা নিচে চুলকানি হবে। পুরুষদের ক্ষেত্রে তাদের জেনিটালিয়া অথবা তাদের যে প্রাইভেট পার্টটা আছে অর্থাৎ তাদের লজ্জাস্থান, এদিকে তাদের চুলকানি হবে। এবং চুলকাতে চুলকাতে অনেক সময় এখানে দানাদার গোটা গোটা তৈরি হবে এবং এই চুলকানির যে দানা দানা গোটা হয় এগুলা থেকে অনেক সময় পানির মতো বের হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের পরিবারের প্রায় অধিকাংশ লোকেরই চুলকানি থাকবে। এখানে আরেকটা জিনিস আমরা একটু ইনফর্ম করতে চাই, আসলে পরিবার বলতে কি, যারা মেসে থাকেন তাদের ক্ষেত্রে পরিবার হবে তার রুমমেট কে আছে সেটা তার পরিবার। তাহলে রুমমেট বা তারা মেসে যারা আছে তাদের সবারই মোটামুটি এরকম চুলকানি থাকবে। স্ক্যাবিসের ট্রিটমেন্টের অন্যতম যে জিনিসটা সেটা হচ্ছে যে কি, আমাদের ডাক্তার কর্তৃক যে ক্রিম বা লোশনটা দেওয়া হয় সেটা। এখন এই ক্রিমটা বা লোশনটা কিভাবে লাগাবো সেটা নিয়ে অনেক থিওরি আছে। তার ভিতর আমি যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে মায়ো ক্লিনিকে যেভাবে বলা আছে ওই জিনিসটা নিয়ে আমি একটু বলতে চাই। ক্রিমটা লাগানোর আগে আমাদের উচিত আমাদের গোসল করে নেওয়া, সম্ভব হলে কুসুম গরম পানি দিয়ে গোসল করে নাও, তারপর শরীরটাকে গামছা বা তয়লা দিয়ে মুছা। এর পরবর্তীতে ক্রিমটা গলা থেকে শুরু করে একদম পা পর্যন্ত আমরা ক্রিমটা লাগাবো। লাগানোর পরে বাতাসে এটা শুকাবো। আমরা চেষ্টা করব ক্রিমটা যেন আমাদের শরীরে 8 থেকে 14 ঘন্টা পর্যন্ত সময় যেন থাকে। সেই জন্য আমি আমাদের রোগীদের ক্ষেত্রে যে টিপসটা দিয়ে থাকি, আপনারা যেদিন ক্রিমটা লাগাবেন সেদিন দ্রুত আপনারা খাওয়া দাওয়া শেষ করবেন যাতে আপনাদের আর পানি না ধরতে হয়। তারপরে আপনারা ক্রিমটা
গলা থেকে পা পর্যন্ত লাগাবেন, বাতাসে শুকাবেন। এবং যারা নামাজ পড়েন বা ইবাদত করেন তারা সকালে যদি উঠেও উজু করেন, এর পরবর্তীতে উজুর শেষে আরেকবার হচ্ছে যে যে জায়গাগুলা পানি দিয়ে ধৌত করছেন ওই জায়গায় আবার পুনরায় ক্রিমটা লাগাবেন। সকালে নাস্তা করার সময় যে হাতে যেটা ধৌত হয়ে গেল সেটাতে আবার পুনরায় ক্রিমটা লাগাবেন। এবং একবারে দুপুরে আপনারা গোসল করে নেবেন। গোসল করার সময় আপনারা আপনাদের যে বেডে ঘুমালেন ওই বেডশিট সহ অন্যান্য জামা কাপড় সহ সবকিছু আপনারা কুসুম গরম পানি, সম্ভব হলে ডেটল, স্যাভলন দিয়ে হচ্ছে ধুয়ে দেবে। এসকেবিসের চিকিৎসাটা আমরা কিভাবে করে থাকি? এসকেবিসের চিকিৎসাটা অনেক বেশি সহজ এবং একজন রোগী যদি নিয়ম মেনে চিকিৎসা নিয়ে থাকেন খুব দ্রুত আমাদের রোগী সুস্থতা লাভ করেন। কিন্তু যেটা সমস্যা হয়, আমাদের রোগীরা সঠিক নিয়ম অনুসরণ করেন না, যার কারণে এসকেবিস থেকে তারা নিরাময় পান না বা তারা পুরোপুরি সুস্থ হন না। এসকেবিসের চিকিৎসার ক্ষেত্রে ডাক্তাররা কি করে থাকেন? ডাক্তাররা একটা ক্রিম বা লোশন দিয়ে থাকেন, সেটা হচ্ছে গলা থেকে শুরু করে শরীরের পা পর্যন্ত পুরো অংশ হচ্ছে যে কি এই ক্রিমটা লাগাতে হবে। এবং ক্রিমটা লাগিয়ে সাধারণত 8 থেকে 14 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। এতে সবচেয়ে বেশি ভালো ফলাফল পাওয়া যায়। আমি আমার রোগীদের ক্ষেত্রে যেটা রিকমেন্ড করি, সেক্ষেত্রে তাদেরকে বলি যে যেদিন আপনারা ক্রিম বা লোশনটা লাগাবেন সেদিন আপনারা একটু তাড়াতাড়ি খেয়ে নেবেন। খেয়ে নেওয়ার পর আপনারা পুরো পরিবারের সকল সদস্য একসাথে ক্রিমটা গলা থেকে শুরু করে পা পর্যন্ত লাগাবেন। আমরা বাতাসের নিচে দাঁড়িয়ে এই ক্রিমটা হচ্ছে শুকিয়ে নেব। তারপর রাত্রে লম্বা একটা সময় পাওয়া যাবে, ওই সময় আমরা পানি বা অন্য কিছু ধরবো না। এতে ক্রিমটা একটা লম্বা সময় ধরে থাকবে, মোটামুটি আমরা 12 ঘন্টার মতো সময় পেয়ে যাব। তারপরেও আরো বাড়তি রেজাল্টের জন্য আমি আমার রোগীদের যেটা রিকমেন্ড করি, আপনারা সকালে যখন উজু করে নামাজ পড়বেন, নাস্তা করবেন, এর পরবর্তীতে আপনারা আবার পুনরায় ক্রিমটা লাগাবেন। সাধারণত আমরা উজু করার সময় হাত পা এগুলাই তো ধুই, এগুলাতে আমরা পুনরায় ক্রিমটা লাগালাম। লাগানোর পরে একবারে দুপুরে আপনারা হচ্ছে যে গোসল করে নেবেন। গোসল করার সময় আপনাদের যে সমস্ত বেডশিট আছে, যে সমস্ত কাপড় আছে, সবগুলোকে আপনারা গরম পানিতে ধুয়ে সিদ্ধ করে গরম পানিতে ধুয়ে নেবেন। ইচ্ছা করলে আপনারা সাবান অথবা স্যাভলন ইউজ করতে পারেন, স্যাভলন, ডেটল এগুলো ইউজ করতে পারেন। কিন্তু এখানে একটা ভুল রোগীরা একটা ভুল করে, সেটা হচ্ছে তারা কাপড় স্যাভলন ডেটল দিয়ে না ধুয়ে তাদের ঘাটা স্যাভলন ডেটল দিয়ে ধুয়ে। আমরা জানি স্যাভলন ডেটল অনেকটা করসিভ, এক্ষেত্রে কি হয় তাদের স্কিনের লেয়ারটা পাতলা হয়ে যায় এবং মাইট বা এসকেবিসের যে পরজীবীটা আছে সেটা সহজে আরো বেশি স্কিনের নিচে ঢুকতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা কি সতর্কতা অবলম্বন করব? আমাদের এই সতর্কতা অবলম্বন করা উচিত। আমাদের কাপড় চোপড় আমরা ডেটল স্যাভলন দিয়ে ধুতে পারি, কিন্তু আমাদের শরীর ডেটল স্যাভলন দিয়ে আমরা ধুবো না। এছাড়াও আমরা যেটা করে থাকি, রোগীদের প্রয়োজন অনুসারে অ্যান্টিহিস্টামিন এবং যদি প্রয়োজন বোধ করি আমরা সেক্ষেত্রে কিছু সাবানও দিয়ে থাকি, যাতে রোগীরা দ্রুত আরোগ্য লাভ করে। তাহলে এসকেবিসের ট্রিটমেন্টটা কেন ফেলিওর হয়, অর্থাৎ রোগী কেন আরোগ্য লাভ করে না? এক্ষেত্রে আমরা কয়েকটি কারণকে আইডেন্টিফাই করেছি। প্রথমত, আমাদের দেশের মানুষের অজ্ঞতার কারণে বা আর্থসামাজিক অবস্থার বিবেচনায় অনেক ক্ষেত্রে এই জিনিসটা দায়ী। কেন? সাধারণত আমরা একজন পূর্ণবয়স্ক লোকের ক্ষেত্রে 30 ml এর একটা টিউবকে আমরা একজন ব্যক্তির জন্য ব্যবহার করতে বলি এবং শিশুদের ক্ষেত্রে তার অর্ধেক অর্থাৎ 15 ml এর একটা টিউব ব্যবহার করতে বলি। কিন্তু অনেক সময় যেটা হয়, আমাদের আর্থিক বিবেচনায় বা অন্যান্য অজ্ঞতার কারণে আমরা একটি টিউব নিয়ে যাই, পরিবারের সদস্য 5 জন, কিন্তু একটি টিউব দিয়ে এই 5 জনকেই ইউজ করতেছে, যার কারণে আমাদের যে এসকেবিসি পরজীবীগুলো আছে সেগুলো পরিপূর্ণভাবে মারা যায় না এবং পুনরায় হয়। দ্বিতীয়ত, আমাদের মুরব্বীদেরকে আমরা অনেক বেশি সম্মান করি। সেক্ষেত্রে যে জিনিসটা হয়, মুরব্বীরা যদি অ্যাসিম্পটোমেটিক হয় অথবা সাবক্লিনিক্যাল এক্সপোজার হয়, অর্থাৎ তাদের চুলকানি নেই, তাহলে আমরা কোনোভাবে তাদেরকে ম্যানেজ করতে পারি না যে তারা হচ্ছে যে এসকেবিসির ট্রিটমেন্টটা নেবে বা লোশনটা লাগাবে।
যেহেতু একটা লম্বা সময় ধরে লোশনটা গায়ের ভিতর রাখতে হয়, তো সেই ক্ষেত্রে কি হয়, আমরা অন্যরা ট্রিটমেন্ট নিলাম, কিন্তু যেহেতু মুরব্বীরা ট্রিটমেন্ট নেয়, তাদের শরীরে কিন্তু স্কেবিসের জীবাণুটা থেকে যাবে। তো আমরা জানি স্কেবিসের 18 থেকে যদি 20টা পরজীবীও যদি কারো শরীরে থাকে, এটাই যথেষ্ট বাকিদেরকে আবার পুনরায় স্কেবিস করার জন্য। তৃতীয়ত আরেকটা জিনিস যেটা হয়, আমাদের পরিবারের সদস্যরা ভিন্ন ভিন্ন সময়ে আমরা ট্রিটমেন্টটা শুরু করি। কেউ শনিবার শুরু করলো, কেউ রবিবার শুরু করলো। এতে হয় কি, প্রথম জন যিনি ট্রিটমেন্ট শুরু করছেন তার ক্ষেত্রে স্কেবিসের জীবাণুটা চলে গেলেও দ্বিতীয় জন যিনি শুরু করেন নাই তার শরীরে তো জীবাণুটা আছে। এতে দিনের ভিন্নতার কারণে কিন্তু স্কেবিসের জীবাণুটা শরীরে থেকে যায়। এরপরে আরেকটা জিনিস যেটা হয়, সেটা হচ্ছে আমাদের রোগীরা যে যে জায়গায় শুধু চুলকানি আছে, শুধু ওই জায়গায় হচ্ছে ক্রিম লাগানো, বাকি শরীরে তো অবশ্যই জীবাণুগুলা থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের কি হয়, ট্রিটমেন্টটা ফেলিওরের অন্যতম একটা কারণ। আপনারা একটা জিনিস বলতে পারেন, স্যার স্ক্যাবিসটা এত মারাত্মক কেন, বা এটা নিয়ে এত আলোচনা কেন? আসলে স্ক্যাবিস একটা খুব মারাত্মক এবং ভয়াবহ রোগ। এটার কারণ অনেক রকম সমস্যা হতে পারে। প্রথমত, স্ক্যাবিসের কারণে সেকেন্ডারি ইনফেকশন হয়। সেকেন্ডারি ইনফেকশন বলতে কি, যত জায়গায় আমাদের দানা দানা হয়ে গেছে সব জায়গায় হচ্ছে পুঁজ জমা হতে পারে। আমরা জানি পুঁজ যদি শরীরে জমা হয় সেক্ষেত্রে কি হয়, শরীরে জ্বর হয়, এবং শিশুদের ক্ষেত্রে এটা খুব মারাত্মক অবস্থার সৃষ্টি করে। পুরা শরীরে পাঁচ তৈরি হয়। এই সেকেন্ডারি ইনফেকশনটা খুব ভয়াবহ। সাধারণত আমাদের দেশের মানুষ খুব বেশি সচেতন না হওয়ার কারণে আমাদের কাছে যে সমস্ত রোগীরা আসেন তারা এরকম সেকেন্ডারি ইনফেকশন নিয়েই আসেন। সেক্ষেত্রে ট্রিটমেন্ট করাটা খুব জটিল এবং কঠিন। শুরুতে আমাদেরকে ইনফেকশনটা কমিয়ে তারপরে ট্রিটমেন্ট করতে হয়। দ্বিতীয়ত, স্ক্যাবিসের কারণে যেটা হতে পারে সেটা হচ্ছে আর্টিকেরিয়া হতে পারে। এছাড়া আগে শিশুদের ক্ষেত্রে যে জিনিসটা হতো সেটা হচ্ছে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, অর্থাৎ কিডনির সমস্যা পর্যন্ত এই স্ক্যাবিসের কারণে হয়ে যেত। এছাড়া স্ক্যাবিসের চুলকানির কারণে এক্সিমাটাইজেশন পর্যন্ত হয়ে যেতে পারে। অনেকে জিজ্ঞাসা করে থাকেন কাদের এই রোগটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সাধারণত যারা কোমরবিডিটিতে ভুগেন, যাদের ডায়াবেটিস আছে, সাইড, বা যাদের ইমিউনিটি খুব দুর্বল, তাদের ক্ষেত্রে এই রোগটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আবার অনেকে বলেন যে আমরা ফার্মেসি বা অন্য জায়গা থেকে আমরা স্টেরয়েড ইউজ করছি, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কিনা। আমরা জানি স্টেরয়েড একটা ইমার্জেন্সি ড্রাগ, এটা যেন তেন ভাবে ব্যবহার করা উচিত না। একজন অভিজ্ঞ ডাক্তারই কেবলমাত্র রোগীর লাভ লস রেশিও হিসাব করে উনি হচ্ছে যে স্টেরয়েডটা দিয়ে থাকেন। সেক্ষেত্রে কি হয়, সাধারণত যারা ইচ্ছা মতো স্টেরয়েড ইউজ করে তাদের ক্ষেত্রে ইমিউনিটি সাপ্রেস হয়ে যায়, অর্থাৎ তাদের ইমিউনিটি দুর্বল হয়ে যায়, এবং স্টেরয়েড স্কিনটাকে অনেক বেশি পাতলা করে দেয়। সেক্ষেত্রে কি হয়, স্ক্যাবিসটা আর কিছুদিনের জন্য সে যদি রিলিফও পায়, তার কিছুদিনের জন্য সে যদি ভালো হয়ে যায়, কিন্তু পরবর্তীতে সেটা খুব তার জন্য ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করে। তাহলে আজকে এই পর্যন্ত, অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং বেশি থেকে বেশি শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিবেন। Health Studio. Thanks for watching.